নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টক অ্যাস্ট্রো উইথ সুমনা। আজকের আবার একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সবাই জানেন যে বিগত বেশ কয়েকটি এপিসোড ধরে আমরা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। যদিও প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কিছু কমন বৈশিষ্ট্য থাকে, তবুও একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে একই রাশির মানুষদের মধ্যেও কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যের ডিফারেন্স দেখা যায়। একই রাশির বিভিন্ন মানুষের মানসিকতা কিন্তু বিভিন্ন রকম হয় এবং জীবনের বিভিন্ন ঘটনার প্রতি তাদের দৃষ্টিভঙ্গির মধ্যেও যথেষ্ট পার্থক্য দেখা যায়। বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করবার সময় আমি বারবার বলেছি যে শুধুমাত্র জন্ম রাশি বা রাশিপতি কখনোই একটি মানুষের সামগ্রিক চরিত্রকে ডিফাইন করে না, এবং এক্ষেত্রে আরও বেশ কয়েকটি বিষয় যেমন লগ্নপতি, জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থান, লগ্নপতি বা রাশিপতির সাথে তাদের জুটি, এছাড়াও বিভিন্ন গ্রহের অ্যাসপেক্টস বা দৃষ্টি একটি মানুষের চরিত্র বা মানসিকতার গঠনে যথেষ্ট বড় ভূমিকা পালন করতে পারে। তবে এই সমস্ত ফ্যাক্টর ছাড়াও আরও একটি বিষয় কিন্তু একই রাশির বিভিন্ন মানুষদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের ডিফারেন্সের জন্য রেসপন্সিবল থাকে, আর সেটি হলো জন্ম নক্ষত্র। কালপুরুষ কুণ্ডলিতে 12টি রাশি এবং 27টি নক্ষত্র আছে। এক একটি রাশির ডিউরেশন 30 ডিগ্রি করে ধরা হয় এবং এইভাবে 12টি রাশি মিলিয়ে সমগ্র কালপুরুষ কুণ্ডলীর স্প্যান 360 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি ধরা হয়। এক একটি নক্ষত্রের স্প্যান 13 ডিগ্রি 20 মিনিট করে হয়। এইভাবে প্রত্যেকটি রাশিতে আমরা 3 ধরনের নক্ষত্রের প্রভাব দেখতে পাই। যেহেতু প্রত্যেকটি রাশিতে 3টি ভিন্ন ভিন্ন নক্ষত্রের প্রভাব পড়ে, একই রাশির ভিন্ন ভিন্ন জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতা তাদের জন্ম নক্ষত্র অনুযায়ী কিন্তু পাল্টে যেতে পারে। এখন আসা যাক এই জন্ম নক্ষত্র কাকে বলে। যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথম থেকে প্রত্যেকটি এপিসোড দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রথম এপিসোডে রাশি ও লগ্নের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে জন্মকালীন সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটিই হলো ওই জাতকের জন্মরাশি। এখন চন্দ্র কোনো রাশিতে অবস্থান করার সময় সেই রাশির অন্তর্গত কোনো একটি নক্ষত্রে অবস্থান করে। জন্মকালীন সময় চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেটাই হলো ওই ব্যক্তির জন্ম নক্ষত্র। এখন আমরা জানব যে জন্ম ছক বিচারের সময় জন্ম নক্ষত্র নির্ণয় করার প্রয়োজন কেন হয়ে পড়ে। এই জন্ম নক্ষত্র অনুযায়ী প্রতিটি মানুষের ভাগ্য গণনা করার সময় দশা অন্তর্দশার ক্যালকুলেশন করা হয়ে থাকে, অর্থাৎ জাতক জীবনের কোন সময় কোন গ্রহের দশা এবং অন্তর্দশা ভোগ করবেন সেটির বিচার হয়ে থাকে এই জন্ম নক্ষত্রের সাপেক্ষে। এই দশা অন্তর্দশা অনুযায়ী বোঝা যায় যে একটি মানুষ জীবনের বিভিন্ন সময় কী ধরনের ঘটনা এক্সপিরিয়েন্স করতে পারেন, কতটা সাফল্য অর্জন করতে পারেন বা কতটা স্ট্রাগল করতে হতে পারে, এমনকি কোনো রকম অ্যাক্সিডেন্টস ফেস করতে হতে পারে কি না বা কোনো রকম সমস্যা আসতে পারে কি না, সেই ধরনের প্রেডিকশনও কিন্তু করা হয় এই দশা অন্তর্দশার ক্যালকুলেশনসের সাপেক্ষে। জন্ম নক্ষত্র ঠিকমতো নির্ধারণ করা না গেলে দশা অন্তর্দশার ক্যালকুলেশনস করা কিন্তু সম্ভব হয় না। আর ঠিক সেই কারণেই একটি জাতকের জীবনে কোন সময় কি ঘটতে পারে, কোন দশা বা অন্তর্দশার কালে একটি জাতক কী কী এক্সপিরিয়েন্স করতে পারেন সেই বিষয়ে কোনো কিছু সঠিকভাবে প্রেডিক্ট করা সম্ভব হয় না। এই কারণেই একটি মানুষের জন্মছক বিচার করার সময় তার জন্ম রাশির সাথে সাথে তার জন্ম নক্ষত্র নির্ণয় করাটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। জন্ম নক্ষত্রের অধিপতি যে গ্রহ হয়, মানুষ জন্মের পর প্রথম সেই গ্রহের মহাদশা ভোগ করে এবং পর ক্রমানুযায়ী বিভিন্ন গ্রহের মহাদশা তার জীবনে আসতে থাকে। যেমন ধরুন, কোনো মেষ রাশির জাতক যদি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, তিনি জন্মের পর প্রথম অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতুর মহাদশা ভোগ করবেন এবং ক্রমানুযায়ী পরে শুক্র, রবি ইত্যাদির মহাদশা ভোগ করবেন। আবার
যদি এই ব্যক্তিটির ভরণী নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে ইনি জন্মের পর প্রথম ভরণী নক্ষত্রের অধিপতি শুক্রের মহাদশা ভোগ করবেন এবং ক্রমানুযায়ী রবি, চন্দ্র ইত্যাদি গ্রহের মহাদশা ভোগ করবেন। এক একটি গ্রহের মহাদশা কিন্তু অনেক বছর ধরে চলে এবং এই মহাদশার লেন্দি পিরিয়ডের মধ্যেও কিন্তু জাতক ভিন্ন ভিন্ন গ্রহের অন্তর্দশা ভোগ করেন। এখন জাতক কোন অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন বা কোন অন্তর্দশার মধ্যে দিয়ে যাবেন বা কোন গ্রহের অন্তর্দশা কতদিন পর্যন্ত ওনার জীবনে স্থায়ী হবে সেই ক্যালকুলেশনসও কিন্তু করা হয় মহাদশা লর্ড এবং মহাদশার ডিউরেশন অনুযায়ী। এখন এই জন্ম নক্ষত্র অনুযায়ী কিন্তু সমস্ত মহাদশা ক্যালকুলেট করা হয়ে থাকে। কাজেই এক্ষেত্রে এটা বলা ঠিক হবে যে একটি মানুষের জন্ম নক্ষত্র যদি ঠিকভাবে নির্ণয় না করা হয়ে থাকে তার মহাদশা ঠিকভাবে ক্যালকুলেশনস করা যাবে না এবং সেই অনুযায়ী অন্তর্দশাগুলির ক্যালকুলেশনসও কিন্তু ভুল হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী বিভিন্ন গ্রহের মহাদশা এবং অন্তর্দশার স্প্যান ক্যালকুলেট করার পরে দেখা হয় যে ওই গ্রহটি পার্টিকুলার কোন হাউসকে কন্ট্রোল করছে বা জন্মছকে কোন হাউসে অবস্থান করছে। ওই গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলাকালীন জাতক ওই হাউস রিলেটেড ঘটনা জীবনে এক্সপিরিয়েন্স করতে পারেন। যেমন ধরুন কারোর যদি চন্দ্রের মহাদশা বা অন্তর্দশা চলে এবং চন্দ্র যদি চতুর্থভাবের অধিপতি হয়ে থাকে জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু ওই মানুষটি চন্দ্রের দশা চলাকালীন 4th হাউস রিলেটেড বিষয়বস্তু যেমন প্রপার্টি কেনা, গাড়ি কেনা ইত্যাদি এক্সপিরিয়েন্স করতে পারেন। একই রকমভাবে যদি কোনো ব্যক্তি তার জন্মছকে সপ্তমভাবে অবস্থিত কোনো গ্রহ বা সপ্তম ভাবপতির মহাদশা কিংবা অন্তর্দশার মধ্যে দিয়ে যান, সেই সময় কিন্তু তার বিবাহিত জীবন শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবেই বিভিন্ন গ্রহের মহাদশা এবং অন্তর্দশার ক্যালকুলেশনস অনুযায়ী একজন মানুষের জীবনে কখন কোন সময় কী ঘটনা ঘটতে পারে তার একটি প্রেডিকশনস কিন্তু করা যায় এবং এই মহাদশা এবং অন্তর্দশার ক্যালকুলেশনস সম্পূর্ণভাবেই কিন্তু নির্ভর করে জন্ম নক্ষত্রের ওপর। কাজেই এর থেকে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে একটি ব্যক্তির জন্ম ছক বিচারের সময় যদি জন্ম নক্ষত্র ঠিকভাবে না নির্ণয় করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক প্রেডিকশনসই ভুল হতে পারে। ঠিক সেই কারণেই একটি মানুষের বার্থ চার্ট অ্যানালিসিসের সময় তার জন্ম রাশি ও লগ্নের সাথে সাথে জন্ম নক্ষত্রটি নির্ণয় করা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। তো বন্ধুরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরের এপিসোড থেকে আমরা একটি ভিডিও সিরিজ শুরু করব যেখানে আমরা প্রত্যেকটি এপিসোডে একটি করে নক্ষত্র নিয়ে আলোচনা করব এবং এই নক্ষত্রে জন্ম হওয়া জাতক জাতিকাদের বিশেষ গুণাবলী নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।